আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, দুনিয়ার সবথেকে সুরক্ষিত ব্যাংক থেকে যদি কোনো অস্ত্র মারামারি করা ছাড়াই একজন হ্যাকার বিলিয়ন বিলিয়ন ডলার গায়েব করে দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়। তো আজকের এই ভিডিওতে এমনই একজন জিনিয়াস হ্যাকারের কাহিনী আপনাদেরকে জানাবো, যে কিনা পুলিশের চোখের সামনেই এমন এক মাস্টার প্ল্যান করে যা দেখে আপনার মাথা রীতিমতো ঘুরে যাবে। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ শেষে যে গল্পের টুইস্টটা রয়েছে তা আপনি কল্পনাও করতে পারবেন না। তো গল্পটা শুরু হয় 2025 সালে, যেখানে চারিদিকে এমন এক ভয়ঙ্কর চোরেদের গ্যাংয়ের রাজত্ব ছিল যাকে দ্য শ্যাডোস এজ গ্যাং নামে ডাকা হতো, যাদের টিমে সব ধরনের প্রফেশনালসদের উপস্থিত ছিল, হ্যাকার থেকে শুরু করে কিলার পর্যন্ত। তাদেরকে আটকানো শুধুমাত্র পুলিশ নয়, বরং অ্যাডভান্স টেকনোলজির জন্য অসম্ভব ছিল। এটি এমন একটা চুরি আর এমন একটা মাস্টার প্ল্যানিং ছিল যা মানি হাইস্টকেও পেছনে ফেলে দেয়। তো গল্পের শুরুতে আমরা বিল নামের একজন জিনিয়াস হ্যাকারকে দেখতে পাই, যে কিনা পুলিশের সবচেয়ে অ্যাডভান্স সিসিটিভি নেটওয়ার্কে এত নিখুঁতভাবে ঢুকে পড়ে যে কন্ট্রোল রুমে বসে থাকা অফিসারেরা শুধুমাত্র সামান্য একটু গ্লিচ দেখতে পায়। তাদের মনে হয় যে সিস্টেমে হয়তো কোনো ছোটোখাটো গ্লিচ এসেছে, কিন্তু পরের মুহূর্তেই পুরো স্টেশন অ্যালার্মের শব্দে কেঁপে ওঠে। খবর আসতে থাকে যে শহরের সবথেকে সুরক্ষিত ব্যাংকগুলোর মধ্যে একটিতে কোটি কোটি ডলারের ডাকাতি হয়ে গেছে। পুলিশ অফিসারেরা সাথে সাথে তাদের সবচেয়ে শক্তিশালী এআই সার্ভিল্যান্স সিস্টেম স্পাইস অ্যাক্টিভ করে দেয়। এই সিস্টেম পুরো শহরের ক্যামেরাগুলো কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্যান করতে পারত। খুবই জলদি এআই ওই চোরেদের গাড়ির লোকেশন ট্রেস করে ফেলে, আর বেশ কয়েকটা পুলিশের ইউনিট সেখানে পৌঁছে যায় চোরকে ধরার জন্য। কিন্তু অবাক করার ব্যাপার হলো, ঘটনাস্থলে পৌঁছানোর পর রাস্তা একেবারে ফাঁকা দেখা যায়, অথচ কন্ট্রোল রুমের স্ক্রিনে সেই গাড়িটাকে তখনও ছুটতে দেখা যাচ্ছিল। তখনই অফিসারেরা বুঝতে পারে যে শুধুমাত্র ব্যাংকই নয়, বরং পুরো পুলিশ নেটওয়ার্কটাই হ্যাক হয়ে গেছে। তো এখন পরদিন তদন্তে আরও একটা চমকে দেবার মতো তথ্য সামনে চলে আসে। আসলে যে সিন্দুকটা লুট করা হয়েছিল সেটা একজন বিলিয়নিয়ার বিজনেসম্যানের ছিল। সে তার 500 কোটি ডলারের ক্রিপ্টো অ্যাকাউন্টের অর্ধেক পাসওয়ার্ড একটা নোটবুকে লুকিয়ে রেখেছিল এই ভল্টে। অর্থাৎ চোরেরা শুধুমাত্র টাকাই পায়নি, বরং দুনিয়ার সবচেয়ে বড় ডিজিটাল সম্পদের একটিতে পৌঁছানোর রাস্তাও পেয়ে গেছে। অন্যদিকে অপরাধীদের গ্যাং এবার তাদের পরের মিশনের প্রস্তুতি নিয়ে ফেলছিল। তাদের নিশানা ছিল ম্যাকাও টাওয়ারের এক বিশাল বিল্ডিং, যেখানে ডিজিটাল কারেন্সি নিয়ন্ত্রণকারী কোম্পানির প্রধানের অফিস উপস্থিত ছিল। গ্যাংটা ভেতরে ঢুকেই পুরো স্টাফদের জিম্মি করে ফেলে। কয়েকজন কর্মচারীকে নির্মমভাবে মারাও হয়, আর তারপর কোম্পানির মেইন সার্ভার পর্যন্ত তারা পৌঁছে যায়। এখানে তাদের গ্যাংয়ের লিডার ছিল জন, কিন্তু আসল খেলা পর্দার আড়ালে বসে থাকা বিল খেলছিল। যখনই তারা সিস্টেমের অ্যাক্সেস পেয়ে যায়, তারা জানতে পারে যে এই কোম্পানির ক্লায়েন্টদের মধ্যে দেশের সবচেয়ে বড় ক্রিপ্টো ইনভেস্টররা সামিল রয়েছে। তাদের একজনের অ্যাকাউন্টেই 10 বিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ উপস্থিত ছিল। জন বুঝতে পারে যে এত বড় অঙ্কের টাকা তারা চুরি করে হজম করতে পারবে না, কারণ এত বড় অঙ্কের টাকা নিজের সাথে বড় বড় বিপদও নিয়ে আসবে। তাই সে বিলকে বলে যে এই তথ্যটা আমাদের এখানেই ছেড়ে দেওয়া উচিত। কিন্তু বিল এখন লোভের এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখান থেকে ফিরে আসা ছিল খুবই মুশকিল। সে তার পার্টনার ম্যাক্সকে বলে যে না, পুরো ডাটা কপি করে নাও। আর কয়েক মিনিটের মধ্যে পুরো অফিস একেবারে যুদ্ধের ময়দানে পরিণত হয়ে যায়। পুলিশ হামলার খবর ততক্ষণে পেয়ে গিয়েছিল, আর এখন বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোর সিল করে দেওয়া হচ্ছিল। ওদিকে গ্যাংটা সার্ভার থেকে ডাটা বের করে দ্রুত লিফটের দিকে এগিয়ে যায়। কিন্তু সবথেকে মজার বিষয় হলো, গ্যাং লিডার জন বাকি সঙ্গীদের সঙ্গে ছিল না। সে নিচের লবিতে একটা ক্যাফের ভেতরে বসে আরামে কফি খাচ্ছিল, যাতে করে কেউ তার উপরে সন্দেহ না করে। কিন্তু তার ভাগ্য আর সহায় হয় না। তখনই একজন মহিলা ভুল করে তার একটা ছবি তুলে ফেলে। যদিও সেই সময় এই ব্যাপারে কেউ মনোযোগ দেয় না, কিন্তু এই ছবিটাই সামনে গিয়ে পুরো কেসের সবথেকে বড় প্রমাণ হতে যাচ্ছিল। ওদিকে লিফটের ভেতরে পুলিশ আর অপরাধীদের মাঝে তুমুল লড়াই শুরু হয়ে যায়। এরই মাঝে ওই চোরদের গ্যাং ক্যাপ্টেন স্যামকে জিম্মি করে ফেলে। এখন বাকি অফিসারেরা ক্যাপ্টেনের জন্য চোরদের উপরে গুলিও চালাতে পারছিল না, আর অপরাধীরা এই সুযোগের ফায়দা তুলে স্যামকে সাথে করে নিয়ে উপরের ফ্লোরের দিকে পালাতে শুরু করে। কিন্তু স্যাম হার মানার পাত্র ছিল না। যখনই সে সুযোগ পেয়ে যায়, সে আবারও হামলা করে দেয়। কিছুক্ষণ সে একাই এই 4 জন অপরাধীর মোকাবেলা করে, কিন্তু অপরাধীরা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই শেষমেশ ওই অপরাধীদের গ্যাং তাকে কাবু করে ফেলে।
হাত কড়া পরিয়ে দেয় আর সোজা বিল্ডিংয়ের ছাদের দিকে তারা এগিয়ে চলে যায়। পুলিশও তাদেরকে ধরার জন্য তাদের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ ছাদে পৌঁছাতেই অপরাধীরা এমন একটা পদক্ষেপ নেয় যা কেউ কল্পনা করেনি। তারা সোজা এই বিশাল টাওয়ার থেকে লাফিয়ে পড়ে। তাদের কাছে স্পেশাল প্যারাসুটও ছিল। আর এই হুড়োহুড়ির মধ্যে এক মহিলা নিচে পড়ে যেতে থাকে। তখন স্যাম নিজের জীবনের পরোয়া না করে ওই মহিলাকে বাঁচাতে দৌড়ে চলে যায়। আর এই কারণে অপরাধীরা আরও একবার তার হাত ফসকে বেরিয়ে যায়। এরই মাঝে বিল এই বিল্ডিংয়ের পুরো লিফট সিস্টেমটাও হ্যাক করে ফেলেছিল। তাই স্যামের কাছে নিচে নামার আর কোনো রাস্তাই ছিল না। তাই বাধ্য হয়ে সে একটা জাম্পার কেবল ধরে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ার থেকে নিচে নামতে শুরু করে। কোনো রকমে সেই যাত্রায় বেঁচে যায়। কিন্তু অন্যদিকে ওই গ্যাংটা আগেই শহরের অন্য অংশের দিকে বেরিয়ে পড়েছিল। তো কিছুক্ষণ পরে অপরাধীরা একটা বড় হোটেলের ছাদে ল্যান্ড করে। তাদের মনে হয় যে তারা হয়তো বেঁচে গেছে, কিন্তু সেখানে আগে থেকেই পুলিশেরা তাদের জন্য অপেক্ষা করছিল। তাই এই গ্যাংয়েরা নিজেদের মাস্ক আর হাইটেক জ্যাকেট আর চালাকি ব্যবহার করে পুলিশকে আবারও বিভ্রান্ত করে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তারা হোটেলের ভেতরে গায়েব হয়ে যায়। আর অন্যদিকে বিল হোটেলের সমস্ত সিকিউরিটি ক্যামেরার ডেটা মুছে ফেলে। এখন পুলিশের কাছে না তো কোনো ফুটেজ বাকি ছিল আর না কোনো ডিজিটাল প্রমাণ। তো প্রথমবারের মতো তাদের এআই সিস্টেম একেবারে অসহায় হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে পুলিশকে পুরনো উপায় বেছে নিতে হয়। অফিসারেরা নিজেদের শরীরে ছোট ছোট ক্যামেরা লাগায় আর হোটেলের ভেতরে সাধারণ মানুষের মতো ঘুরতে শুরু করে। বাইরে থেকে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু প্রত্যেকটা ক্যামেরা লাইভ ফিড পাঠাচ্ছিল, যা ফেস রিকগনিশন সফটওয়্যার একটানা স্ক্যান করেই যাচ্ছিল। অন্যদিকে জনও কম চালাক ছিল না। সে প্রতি কয়েক মিনিট পর পর নিজের রূপ বদলাচ্ছিল। কখনো সে ট্যুরিস্ট হয়ে যায়, তো কখনো হোটেলের স্টাফ, আবার কখনো সিকিউরিটি গার্ড। তাকে ধরা প্রায় অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু তখনই ক্যাপ্টেন স্যামের নজর একটা চেহারার দিকে পড়ে। লিফটের লড়াইয়ের সময় স্যাম তার কানের দুল দেখে ফেলে, আর সেই ছোট্ট জিনিসটাই এখন তার পরিচয় হয়ে যায়। স্যাম সাথে সাথে তার পিছু নেওয়া শুরু করে, কিন্তু ম্যাক্স ভিড়ের মধ্যে এমনভাবে গায়েব হয়ে যায় যেন সে কখনোই সেখানে উপস্থিতি ছিল না। এরই মাঝে এআই সিস্টেম এমন একটা চেহারাকে স্ক্যান করে ফেলে যা তার ডেটাবেসে উপস্থিতি ছিল না। পুলিশ সাথে সাথে তার পেছনে দৌড় লাগায়, কিন্তু এটাও জনের একটা চাল ছিল। সে ইচ্ছে করে একজন অফিসারের সঙ্গে ধাক্কা খায় আর ক্যামেরা কয়েক সেকেন্ডের জন্য ঘোলা হয়ে যায়। আর ঠিক এই সময়টুকুর মধ্যেই এই গ্যাংটা বেঁচে ফিরে চলে যায়। যতক্ষণে পুলিশ আবারও পরিস্থিতি সামাল দেয়, ততক্ষণে পুরো গ্যাং হোটেল থেকে গায়েব হয়ে গিয়েছিল। তো এখন পরদিন পুলিশ স্টেশনে সেই বিলিয়নিয়ার চলে আসে, যার ক্রিপ্টো অ্যাকাউন্ট পুরো লুট করা হয়েছিল। সে রাগে একেবারে আগুন হয়ে গিয়েছিল। অন্যদিকে পুলিশের সবথেকে আধুনিক এআই সিস্টেমও একটানা অসফল প্রমাণিত হচ্ছিল। তখনই সিনিয়র অফিসার লারা এমন একটা নাম বলে যা শুনে রুমে একেবারে নীরবতা বয়ে যায়। সে বলে যে এখন আমাদের রিটায়ার্ড লিজেন্ড অফিসার ওংকে ফেরত আনতে হবে। স্যাম এই কথা শুনে হেসে ফেলে। সে ভাবে যে একজন বুড়ো মানুষ এই হাইটেক দুনিয়াতে শেষমেশ কি বা করবে, কিন্তু লারা তাকে মনে করিয়ে দেয় যে মেশিনগুলো তো অনেক আগেই হার মেনে নিয়েছে। এআই এই অপরাধীদের পেছনে ছুটে চলেছে, আর অপরাধীরা এআই এর চেয়েও কয়েক কদম এগিয়ে আছে। এখন তাদের এমন একজন মানুষের দরকার ছিল যে কোনো কম্পিউটার নয়, বরং সে খুব ভালোভাবে মানুষের স্বভাব পড়তে জানে। তো কিছুক্ষণ পর দুজন অফিসার রক আর হেলেন ওংকে খুঁজতে বেরিয়ে পড়ে। এক সময় সে পুলিশের সবথেকে ভয়ঙ্কর আন্ডারকভার এজেন্ট ছিল। তার ফাইল বীরত্ব আর ভয়ঙ্কর মিশনের গল্পে ভরা ছিল, কিন্তু তার অতীত জীবনে এমন একটা দাগও ছিল যা তার পুরো জীবনটাই বদলে দিয়েছিল। আসলে তার পার্টনারের মৃত্যু হয়েছিল, আর সেই পার্টনার অন্য কেউ নয় বরং হেলেনের বাবা ছিল। যখন রক আর হেলেন ওংকে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছে যায়, তখন সে কোনো ভয়ঙ্কর মিশনে নয় বরং আরামে নিজের কুকুরকে ঘোরাচ্ছিল। প্রথম দেখায় তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে এই সেই মানুষ যে একসময় অপরাধীদের দুনিয়ায় ত্রাস সৃষ্টি করেছিল। হেলেন তার পিছু নিতে নিতে একটা ক্যাফে পর্যন্ত পৌঁছায় আর স্টুডেন্ট সেজে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তেই ওং নিজেই তার টেবিলে এসে বসে। সে মুচকি হেসে বলে যে সারা দিন আমার পিছু নিচ্ছ, অন্তত একটু তো প্রফেশনাল হও। হেলেন অবাক হয়ে যায়, কিন্তু আসল ধাক্কা তো সে তখন খায় যখন সে জানতে পারে যে ওং আসলে কাউকে বুঝতে না দিয়ে রকের পুলিশ ব্যাজও চুরি করে ফেলেছিল। অর্থাৎ বয়স হয়তো ওংয়ের বেড়ে গিয়েছিল, কিন্তু তার নজর আর মাথা আজও আগের মতোই ভয়ঙ্কর ছিল।
তো কিছুক্ষণ পরে ওং পুলিশ স্টেশনে পৌঁছায় আর কেসের সঙ্গে জড়িত সকল ফুটেজগুলো দেখতে শুরু করে। যেখানে এআই সিস্টেম লাখ লাখ ভিডিও স্ক্যান করেও কিছুই বের করতে পারেনি, সেখানে ওং মাত্র কয়েক মিনিটেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ খুঁজে বের করে ফেলে। কারণ তার ধারণা অনুযায়ী প্রত্যেকটা অপরাধী কোনো না কোনো মুহূর্তে ক্যামেরার দিকে অবশ্যই তাকায়। সে এটা চেক করে যে ক্যামেরা চালু আছে কিনা, আর তার এই ছোট্ট অভ্যাসটায় অনেক সময় তার পরিচয় ফাঁস করে দেয়। তো ফুটেজটা বারবার দেখার পরে ওং ওই পুরো গ্যাংয়ের বেশ কয়েকজন সদস্যকে চিনে ফেলে। অন্যদিকে জন তাদের আস্তানায় বিলের উপরে চরম রেগেছিল। তার লোভের কারণে পুরো মিশন প্রায় ফেল হয়ে গিয়েছিল, আর এখন প্রথমবারের মতো তাদের চেহারা ক্যামেরায় ধরাও পড়ে গেছে। জন তাকে প্রচণ্ড মারে আর ওয়ার্নিং দেয় যে যদি আমরা ধরা পড়ি তাহলে তার সকল দোষ কিন্তু তোমার। কিন্তু বিল এখন আর থামার পাত্র ছিল না। সে আরও বড় একটা প্ল্যান তৈরি করে ফেলেছিল, কারণ তার বিশ্বাস ছিল যে এই শেষ মিশনটা সফল হলে এই পুরো গ্যাং চিরকালের মতো $1 বিলিয়ন নিয়ে গায়েব হয়ে যেতে পারবে। আর যখন ম্যাক্স এসে এই দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করে, তখন জন রেগে গিয়ে তাকেও ধাক্কা দিয়ে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বাকি গ্যাং মেম্বারদের মাঝে এসে এখন এই ঝামেলাটা মেটাতে হয়। ওদিকে পুলিশ স্টেশনে ওং একটানা সকল ছবি আর স্ক্রিনশটগুলো দেখছিল। তখনই তার নজর বারবার একটা লম্বা কোট পরা রহস্যময় মানুষের উপরে পড়ে। তারপর তাকে সেই ছবিটা দেখানো হয় যা হোটেলের একজন মহিলা ভুল করে তুলে ফেলেছিল। এখন ওং পুরোপুরি শিওর হয়ে যায় যে এই লোক কোনো সাধারণ অপরাধী নয়। হঠাৎ করে তার একটা পুরনো নাম মনে পড়ে যায়, সেটা হলো শ্যাডো। সে একজন প্রাক্তন এজেন্ট ছিল যে কিনা একসময় দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর অ্যাসাসিনেশন ইউনিটের কাজ করছিল, আর তারপর সে হঠাৎ করে একদিন গায়েব হয়ে যায়। শ্যাডোর নাম মনে আসতেই ওং বুঝতে পারে যে এরা কোনো সাধারণ গ্যাং নয়, বরং সেই দ্য শ্যাডো এজ গ্যাং। সে সাথে সাথে এক নতুন সার্ভেলেন্স ইউনিট বানানোর অর্ডার দেয়, কিন্তু সে খুবই জলদি বুঝতে পারে যে পুলিশ এখন প্রায় পুরোপুরি এআই সিস্টেমের উপরে নির্ভর হয়ে গেছে। পুরনো জামানার আন্ডারকভার আর নজরদারি টিম বহু বছর আগে শেষ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যে পদ্ধতিগুলো ব্যবহার করে ওং নিজের নাম কামিয়েছিল সেগুলো এখন পুলিশ ফোর্সে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। তো এখন পরদিন জিমে হেলেন ট্রেনিং করছিল, তখনই কিছু পুলিশ অফিসার তাকে নিয়ে মজা করতে শুরু করে। তারা বলে যে তুমি পুলিশ হবার জন্য বড্ড ছোট আর অনেক দুর্বল। প্রথমে তো হেলেন তাদের কথায় কোনো পাত্তা দেয় না, কিন্তু যখন কথাবার্তার সীমা পার হয়ে যায় তখন সে একেবারে রাগে ফেটে পড়ে। কয়েক সেকেন্ডের মাঝেই সে সামনের অফিসারকে মাটিতে ফেলে দেয়। পুরো জিম অবাক হয়ে তাকে দেখতে থাকে, আর দূরে দাঁড়িয়ে ওংও এইসব কিছু দেখছিল। তো পরবর্তীতে সে হেলেনের কাছে আসে আর বলে যে আজকে তুমি আমার সম্মান জিতে নিলে। তো সেই রাতে ওং একা একাই ছাদে বসে নিজের পুরনো সঙ্গীকে মনে করছিল, সেই সঙ্গী যে একসময় তার সবথেকে ভালো বন্ধু ছিল, আর এক মিশনের সময় সে মারা গিয়েছিল। আর সেই মানুষ অন্য কেউ নয় বরং হেলেনের বাবা ছিল। মনে মনে সে তার বন্ধুকে কথা দেয় যে এইবার আমি তোমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না বন্ধু। তো এখন পরদিন থেকে নতুন সার্ভেলেন্স টিমের ট্রেনিং শুরু হয়ে যায়। ওং তাদেরকে শেখায় যে একজন আসল আন্ডারকভার অফিসার কিভাবে কাজ করে, কিভাবে চলে, কিভাবে সাধারণ মানুষের মাঝে মিশে যায়, আর সব থেকে জরুরি কথা কিভাবে কারো নজর না কেড়ে প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিস সে খুব ভালোভাবে নজর করতে পারে। আর তার নিয়ম অনুযায়ী সব থেকে বড় শর্ত ছিল যে কখনোই পুলিশ অফিসারদের মতো দেখতে লাগা যাবে না। টিমের সদস্যরা রাস্তায় নামে। এখন কেউ খবরের কাগজ পড়ছিল, কেউ কফি খাচ্ছিল, আবার কেউ সাধারণ পথচারী হয়ে ঘোরাফেরা করছিল। কিন্তু হেলেনের জন্য ওংয়ের আলাদা একটা প্ল্যান ছিল। সে তাকে বাকি টিম থেকে দূরে নিজের সঙ্গে ভ্যানের ভেতরে রাখে। তার মতে হেলেন ছিল তার লুকানো তুরুপের একটা তাস। এরই মাঝে 12 দিন পার হয়ে যায়, আর অন্যদিকে বিল তার শেষ আর সব থেকে বড় মিশনের প্রস্তুতিতে কাজে লেগে পড়ে। সে এমন একটা ডিজিটাল ভল্টের খোঁজ পেয়েছিল যেখানে $1 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সুরক্ষিত রাখা ছিল। যদি এই মিশনটা সফল হয়ে যায় তাহলে এই পুরো গ্যাং চিরকালের জন্য গায়েব হয়ে যেতে পারবে। তো যেভাবে দিন পার হচ্ছিল, ওংয়ের সার্ভেলেন্স টিম অপরাধীদের আরও কাছে পৌঁছে যাচ্ছিল। কিন্তু একটানা কয়েকদিন ধরে বিশেষ কিছুই হয় না। টিম শুধুমাত্র সাধারণ মানুষদের মাঝে মিশে নজরদারি চালিয়ে যাচ্ছিল। তবে 15তম দিনে হেলেন খাবার আনতে যখন বাইরে যায় তখনই তার নজর কিছু নেশাগ্রস্ত ছেলের উপরে পড়ে, যারা বিভিন্ন মেয়েদের বিরক্ত করছিল। হেলেন সাথে সাথে তাদের দিকে এগোতে থাকে, কিন্তু ওং তাকে থামিয়ে দিয়ে বলে যে আমরা এই মুহূর্তে আন্ডারকভার একটা মিশনে রয়েছি, আমাদের সাধারণ পুলিশকে এখন কল করে দেওয়া উচিত।
কিন্তু হেলেন তার কথা একেবারেই শোনে না, আর পরের মুহূর্তে সেখানে মারাত্মক মারামারি শুরু করে দেয় সে। হেলেন একাই অনেকগুলো গুন্ডার মোকাবেলা করে, আর শুরুতে সে সবাইকে মারতে থাকে, কিন্তু বিরোধীদের সংখ্যা ছিল অনেক বেশি। ধীরে ধীরে পরিস্থিতি তার হাতের নাগালের বাইরে চলে যেতে থাকে, আর তখনই ওং ঘটনাস্থলে পৌঁছে যায়। যে লোকগুলোর নিজেদের শক্তির উপরে খুবই অহংকার ছিল, তারা এখন মাটিতে পড়ে ব্যথায় কাতরাচ্ছিল। তো পরবর্তীতে ভ্যানের ভেতরে ওং হেলেনকে নিয়ে গিয়ে প্রচণ্ড বকাবকি করতে থাকে। সে বলে যে তুমি তো পুরো মিশনটাকে বিপদে ফেলে দিয়েছো, তুমি কোন সাহসে আন্ডারকভার হওয়া সত্ত্বেও ওখানে গিয়ে মারামারি করলে? কিন্তু হেলেনের জবাব একেবারে স্পষ্ট ছিল। সে বলে যে পুলিশ হয়েও যদি আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে না পারি, তাহলে এই নজরদারি করে লাভই বা কী? তো এবারই প্রথমবার এই দুজনের মাঝে সিরিয়াস একটা তর্ক বেঁধে যায়, আর তখনই ওং সিদ্ধান্ত নেয় যে তাকে এখন পুরো সত্যটা বলার সময় এসে গেছে। ওং তাকে বলে যে অনেক বছর আগে সে আর হেলেনের বাবা 8 মাসের জন্য আন্ডারকভার একটা মিশনে ছিল। একদিন তারা দেখতে পায় যে কিছু অপরাধী একটা বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। তো নিয়ম অনুযায়ী তো তাদের চুপ করে থাকা উচিত ছিল, কিন্তু সে নিজেকে আর থামাতে পারেনি, তাই সোজা লড়াইয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিল ওং। অপরাধীরা তাকে মারাত্মকভাবে আহত করে, আর তাকে প্রায় মেরেই যখন ফেলতে যাচ্ছিল, তখনই হেলেনের বাবা তাকে বাঁচাতে সামনে চলে আসে। সে ওংয়ের জীবন তো বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে আর জীবন্ত ফিরতে পারেনি। ওই অপরাধীরা হেলেনের বাবাকে মেরে ফেলেছিল। এই গল্পটা শুনে হেলেনের চোখে একেবারে পানি দিয়ে ভরে ওঠে। অন্যদিকে ওংয়ের গলাও ভারী হয়ে আসে। সে বলে যে একজন পুলিশ অফিসারের সবথেকে কঠিন কাজ গুলি চালানো নয়, বরং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা। কারণ একটা মাত্র ভুল সিদ্ধান্ত শুধু আমাদের মিশন নয়, কারো জীবনও ছিনিয়ে নিতে পারে। কিন্তু ঠিক সেই সময় ভাগ্য তাদের একটা বড় সুযোগ দিতে যাচ্ছিল, কারণ মার্কেটের ভিড়ের মধ্যে হঠাৎ করে ওংয়ের নজর এমন একটা চেহারার দিকে পড়ে যাকে সে কয়েকদিন ধরে খুঁজে চলেছিল। সে হলো জন। মার্কেটের ঠিক মাঝখানে জনকে দেখা মাত্রই ওংয়ের পুরো টিম অ্যাক্টিভ হয়ে যায়। ওং সাথে সাথে সবাইকে নির্দেশ দেয় যে কেউ সরাসরি জনের দিকে তাকাবে না, কেউ ক্যামেরা ওর দিকে ঘোরাবে না, সবকিছু এমন হতে হবে যেন আমরা সাধারণ মানুষ। কারণ জন শুধুমাত্র ভয়ঙ্করী ছিল না, বরং চরম সতর্ক ছিল। জনের যখনই মনে হয় যে দুজন লোক তাকে দেখছে, তখনই তারা সাথে সাথে কাপল সাজার নাটক শুরু করে দেয়। ওং বুঝে যায় যে মাসের পর মাসের পরিশ্রম অবশেষে কাজে আসতে শুরু করেছে, কারণ পুরো টিম কোনো সন্দেহ না জাগিয়ে তার পিছু নিতে শুরু করে। ধীরে ধীরে তারা জেনে যায় যে জন কোন বিল্ডিংয়ের ভেতরে ঢুকেছে, কিন্তু তখনই হেলেন নিজে ভেতরে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই পদক্ষেপটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনের নজর তার উপরে পড়ে যায়, আর তার হালকা সন্দেহ হতে থাকে, আর সে ধীরে ধীরে নিজের পকেটে হাত ঢুকিয়ে একটা চাকু বের করে রেডি করে ফেলে। ওদিকে ওং দূরে বসেই সকল ফুটেজ দেখছিল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সে বুঝতে পারে যে জন হেলেনকে নোটিস করে ফেলেছে। সে সাথে সাথে বিল্ডিংয়ের ভেতরে পৌঁছায়, আর কোনো সময় নষ্ট না করে হেলেনের বাবা সাজার নাটক শুরু করে দেয়। শুধু তাই নয়, সে চালাকি করে হেলেনের কানে লাগানো ব্লুটুথ ডিভাইসটাও খুলে ফেলে, যাতে করে জনের কোনো সন্দেহ না হয়। এরপর সে আরামে জনের পাশে গিয়ে বসে, আর এমনভাবে কথা বলতে থাকে যেন তাদের প্রথমবার দেখা হয়েছে। কথাবার্তা বলার ফাঁকে ওং জনকে একটা আপেল অফার করে। দেখতে এটা সাধারণ একটা অ্যাপেলই ছিল, কিন্তু এর ভেতরে একটা ছোট্ট ক্যামেরা লুকানো ছিল। যখনই জন আপেলটা হাতে নেয়, সাথে সাথে ক্যামেরায় জনের চেহারা একেবারে পরিষ্কারভাবে ক্যাপচার হয়ে যায়। পুলিশ এখন পর্যন্ত জনের চেহারার সব থেকে ক্লিয়ার শট পেয়ে গিয়েছিল। তবে খেলা এখনো শেষ হয়নি। জন তখনও সতর্ক ছিল, আর তাদের উপরে নজরদারি করছিল। তাই ওং কাছের একটা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে, আর তাকে দেখে উত্তেজিত হওয়া মহিলাকে সে শান্ত করে ফেলে। এরই মাঝে লিফটে আগে থেকে লাগানো ছোট ক্যামেরার সাহায্যে টিম জেনে যায় যে জন এখন কোন ফ্লোরে নেমেছে। রকের সাথে সাথে সেই ফ্লোরে আরও ক্যামেরা ইনস্টল করে ফেলে, আর কিছুক্ষণের মধ্যে তারা সব থেকে বড় তথ্যটা পেয়ে যায়। সেটা হলো জনের ঠিকানা। অ্যাপার্টমেন্ট নাম্বার 22-এর খোঁজ পেতে ওং আর কোনো ধরনের সময় নষ্ট করে না। রাস্তার অন্য পাশে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। সেখান থেকে জনের প্রত্যেকটা গতিবিধির উপরে নজরদারি রাখা হয়। টিম ঘন্টার পর ঘন্টা দূরবীন আর ক্যামেরার সাহায্যে জনকে দেখতে থাকে, যে সে কখন বাইরে বের হতো, কখন ঘন্টার পর ঘন্টা রুমে বন্ধ হয়ে থাকতো। সব কিছুই এই টিম খেয়াল করত। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার ছিল যে তাকে বড় কোনো প্রস্তুতি নিতে দেখাই যাচ্ছিল না। জনের ফেলে দেয়া ময়লারও তদন্ত করা শুরু হয়ে যায়।
তো একদিন টিম ছেঁড়া শুটকো পাজলের একটা স্তূপ খুঁজে পায়। তো প্রথম দেখায় সেগুলো শুধুমাত্র পুরনো কাগজ মনে হচ্ছিল, কিন্তু ওংয়ের বিশ্বাস ছিল যে এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য লুকানো রয়েছে। তো সমস্যাটা হলো টিমের কেউ সেই পাজলগুলোর মানেই বুঝতে পারছিল না। অন্যদিকে জন তার রুমে আরামে বসে বাবল র্যাপ ফোটাচ্ছিল। কয়েকদিন পর ওং তার নতুন পরিচয় দিয়ে জনের আরও কাছে পৌঁছানোর চেষ্টা করে। সে তার প্রতিবেশী সাজার নাটক করে। মার্কেটে দুজনের দেখাও হয় আর জন নিজে থেকেই তার কাছে এসে কথাও বলতে শুরু করে। হঠাৎ করে সে এসে বলে যে তোমার হাত তো বেশ শক্ত, তুমি কি বন্দুক চালাও নাকি? সে বলে যে না না, ছোটবেলা থেকেই এক্সারসাইজ করি তো এই জন্য। জন তার কথায় পুরোপুরি সন্তুষ্ট তো হয় না, কিন্তু আপাতত তাদের কথা সেখানেই শেষ হয়ে যায়। এরপর ওং তাকে ডিনার করার একটা দাওয়াতও দেয়। আর এখন সন্ধেবেলায় ওং আর হেলেন পাশের ফ্ল্যাটে প্রস্তুতি নিতে থাকে। ভেতরে আসতে জন পুরো রুমটা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। ডিনারের সময় সে একটা প্রশ্ন করে যাচ্ছিল, কারণ সে পরীক্ষা করতে চাচ্ছিল যে ওং আর হেলেনের গল্প একে অপরের সঙ্গে মিলছে কিনা। কিন্তু সে তো আর এটা জানতো না যে ওং এর আসলে হেলেনের ছোটবেলার প্রত্যেকটা ছোট বড় কথা এখনো স্পষ্ট মনে ছিল। তাই দুজনেরই কোনো দ্বিধা ছাড়াই প্রত্যেকটা উত্তর একে অপরের সঙ্গে মিলে যায়। আর এখন রাত শেষ হওয়া পর্যন্ত জনের সন্দেহ অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তবুও সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরতেই বিলকে দুজনের পুরো ব্যাকগ্রাউন্ডটা চেক করার নির্দেশ দেয়। অন্যদিকে পুলিশ তো আগে থেকেই তৈরি ছিল, তাই ওং আর হেলেনের নকল পরিচয়, নকল রেকর্ডস সব কিছুর ইতিহাস আগে থেকেই সিস্টেমে রাখা হয়েছিল। সব কিছু প্ল্যান মতোই চলছিল। আর এখন জন ধীরে ধীরে ওং আর হেলেনকে বিশ্বাসও করতে শুরু করেছে। পুলিশের মনে হচ্ছিল যে এখন তারা গ্যাংয়ের সবথেকে ভয়ঙ্কর সদস্য পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু সেই রাতে হঠাৎ করে দরজায় কড়া শব্দ হয়, আর যখনই ওং দরজা খোলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা 1 সেকেন্ডও দেরি না করে তার উপরে হামলা করে বসে। এই হামলাকারী মানুষটা ছিল টিম, বিলেরই যমজ ভাই। টিম আসলে চরম ভয়ঙ্কর আর ট্রেন একজন ফাইটার ছিল। দেখতে দেখতে রুমের ভেতরে তুমুল লড়াই শুরু হয়ে যায়। ওং তার প্রথম বন্দুক ফেলে দিতে সফল হয়, কিন্তু তখনই সে দেখতে পায় যে টিমের কাছে আরও একটা বন্দুক রয়েছে। গুলির শব্দে পুরো রুম কেঁপে ওঠে। আর অন্যদিকে বিল কোথাও দূরে বসে এই পুরো লড়াইটা লাইভ দেখতে থাকে। অবাক করার ব্যাপার হলো তার চেহারায় বিন্দু মাত্র কোনো চিন্তার ছাপও ছিল না, কারণ এই হামলা করার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। সব কিছুই আগে থেকে তার বানানো একটা প্ল্যানের অংশ ছিল। ডিনারের সময় সে লুকিয়ে লুকিয়ে হেলেনের ফোন হ্যাক করে ফেলেছিল। আর এখন তার কাছে শুধুমাত্র হেলেনের ফোনের ডেটাই ছিল না, বরং পুলিশ স্টেশনের বেশ কয়েকটা ক্যামেরা আর সার্ভেলেন্স সিস্টেমের অ্যাক্সেসও ছিল। অন্যদিকে রাস্তার অন্য পাশে বসে থাকা সার্ভেলেন্স টিমের চোখে তখনও সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। তাদের ক্যামেরায় সবকিছু স্বাভাবিক দেখা যাচ্ছিল। আর বিল আরও একবার প্রমাণ করে দিয়েছিল যে টেকনোলজি তার হাতে সবথেকে ভয়ঙ্কর অস্ত্র হিসেবে চলে। কিন্তু তার প্ল্যানে একটা ছোট্ট ভুল থেকে যায়, কারণ সার্ভেলেন্স টিমের সন্দেহ তখন হয় যখন হেলেন হঠাৎ করে তাদের সামনে চলে আসে, অথচ স্ক্রিনে সে তখনও রুমের ভেতরেই উপস্থিত ছিল এমন দেখা যাচ্ছে। এই অমিলটা দেখা মাত্রই সকল অফিসারেরা বুঝে যায় যে তাদের ক্যামেরা আবারও হ্যাক হয়ে গেছে। পুরো টিম সাথে সাথে তদন্তের জন্য বেরিয়ে পড়ে। আর ঠিক সেই সময় বিল তার ভাই টিমকে জানিয়ে দেয় যে পুলিশেরা তার কাছে পৌঁছাতে চলেছে। এই কথা শুনে টিম হামলার জোর আরও বাড়িয়ে দেয়। সে একটানা গুলি চালাতে থাকে যাতে করে ওং লুকাতে বাধ্য হয়। তারপর সে তার স্পেশাল ক্যাবল ব্যবহার করে বেলকনি থেকে লাফ দেয় আর জানালা দিয়ে পালিয়ে যায়। যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছায় ততক্ষণে সে গায়েব হয়ে গিয়েছিল। তো এখন পরদিন সার্ভেলেন্স টিম আবারও নিজেদের ডিউটিতে ফিরে আসে। অন্যদিকে পুলিশ জনের অ্যাপার্টমেন্টে ভালোভাবে তল্লাশি শুরু করে দেয়। সেখানে তারা বাবল র্যাপে ভরা আস্ত একটা আলমারি খুঁজে পায়, কিন্তু ওং সাথে সাথে বুঝে যায় যে এর সাথে সেই রহস্যময় সুডোকু পাজলগুলোর কোনো সম্পর্ক রয়েছে যা তারা ময়লার মাঝে পেয়েছিল। কিন্তু সেই রহস্য পুরোপুরি বোঝার আগেই হঠাৎ করে পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যায়, কারণ একটা ভারী ট্রাক দ্রুত গতিতে এসে পুলিশ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ভ্যানটা ঘুরতে ঘুরতে সোজা পুলিশ বিল্ডিংয়ের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই ভেতরে থাকা প্রায় সকল অফিসার আহত বা অজ্ঞান হয়ে যায়। পরের মুহূর্তে ট্রাকের ভেতর থেকে অস্ত্রশস্ত্র হাতে অপরাধীদের বিশাল একটা দল বাইরে বেরিয়ে আসে। তারা সোজা পুলিশ স্টেশনে হামলা করে বসে, আর বেশ কয়েকজন অফিসার ঘটনাস্থলেই মারা যায়। আর বিস্ফোরকের সাহায্যে পুলিশের বেশ কয়েকটা গাড়িও উড়িয়ে দেয়া হয়।
এই হামলাটা এতটাই বড় ছিল যে প্রথম দেখায় মনে হচ্ছিল যেন অপরাধীরা পুরো পুলিশ ফোর্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু লারা জলদি বুঝতে পারে যে এই হামলা আসলে আসল কোনো লক্ষ্য নয়। সে বুঝতে পারে যে এটা শুধুমাত্র মনোযোগ সরানোর একটা চাল ছিল। তাই সে সার্ভেলেন্স টিমকে কড়া নির্দেশ দেয় যে যাই হয়ে যাক না কেন তারা নিজেদের জায়গা যেন না ছাড়ে আর জনের উপরে নজর রাখে। ওদিকে কিছুক্ষণ পর হেলেনের জ্ঞান ফিরে আসে। সে আহত ওংকে গাড়ি থেকে টেনে বের করে আর মাটিতে পড়ে থাকা একটা বন্দুক তুলে সোজা লড়াইয়ে নেমে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সে বেশ কয়েকজন হামলাকারীকেও শেষ করে দেয় আর খুব জলদি ওংয়েরও জ্ঞান ফিরে আসে আর তারা দুজন মিলে পাল্টা আক্রমণ শুরু করে দেয়। লড়াইয়ের মাঝে ওংয়ের মাথায় হঠাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল আসে। সে বুঝতে পারে যে সেই সুডোকু পাজলগুলোর উপরে ব্রেল ভাষায় একটা গোপন কোড লুকানো ছিল যা জন বাবল র্যাপের সাহায্যে পড়তে পারত। এই আবিষ্কার পুরো কেসের মোড়ই বদলে দিতে পারত। ওং সাথে সাথে হেলেনকে ইন্টেলিজেন্স টিমের সঙ্গে যোগাযোগ করতে বলে যাতে করে সেই কোডের মানে বের করা যায়। কিন্তু ঠিক সেই সময় পুলিশ স্টেশনের ভেতরে লড়াই আরও ভয়ঙ্কর রূপ নেয়। অপরাধীদের আরেকটা দল বিল্ডিংয়ের সামনে অনেকটা ভেতরে পৌঁছে গিয়েছিল। অন্যদিকে সার্ভেলেন্স টিমের দুজন সদস্য শেষমেশ জনকে একটা পুরনো এতিমখানায় খুঁজে বের করে। কিন্তু তাদের দেয়া পুরো তথ্য পুলিশের কাছে পৌঁছানোর আগেই পুরো পুলিশ স্টেশনের বিদ্যুৎই চলে যায় আর কমিউনিকেশন সিস্টেম অকেজো হয়ে যায়। ঠিক তখনই কিছু গুন্ডা এতিমখানায় জনের উপরে হামলা করে বসে। লড়াইয়ের মাঝে জন বুঝতে পারে যে বিল তার সঙ্গে বেইমানি করেছে আর তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু বয়স বাড়লেও জন এখনও অত্যন্ত ভয়ঙ্কর ছিল। সে চাকু হাতে নিয়ে একাই বেশ কয়েকজন হামলাকারীকে মোকাবিলা করে ফেলে আর মারাত্মকভাবে আহত হওয়া সত্ত্বেও সে ওই হামলাকারীদের সবাইকে মেরে ফেলে। অন্যদিকে পুলিশ স্টেশনে তুমুল লড়াই তখনও চলছিল, কারণ অপরাধীদের প্রধান টার্গেট ছিল ওং। কারণ তার মাথার দাম সবথেকে বেশি রাখা হয়েছিল, কারণ সে ছিল সবথেকে বেশি বুদ্ধিমান। কিন্তু ওং নিজেও তো একজন বৃদ্ধ ফাইটার ছিল, তাই সে একে একে বেশ কয়েকজন হামলাকারীকে এখানে শেষ করে দেয়। এদিকে হেলেন বিল্ডিংয়ের ভেতরে লুকিয়ে লুকিয়ে ব্রেল কোডের তথ্য পৌঁছানোর চেষ্টা করছিল। তখনই একজন মহিলা অপরাধী তার উপরে হামলা করে বসে। দুজনের মাঝে তুমুল হাতাহাতি হয় আর দীর্ঘ লড়াইয়ের পরে হেলেন তাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয় আর লড়াইয়ে সে জিতে যায়। কিছুক্ষণ পরে পুলিশের ব্যাকআপ সেখানে পৌঁছে যায় আর পুলিশ স্টেশনের রক্তক্ষয়ী লড়াইটা ফাইনালি শেষ হয়। ওদিকে এতিমখানায় জন সকল হামলাকারীদের শেষ করে ফেলেছিল। তখনই সেখানে টিম পৌঁছে যায় আর বলে যে এই পুরো খেলাটা তারই ছিল। সে বুঝে গিয়েছিল যে জন এখন তাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাই সে তাকে শেষ করতে এসেছিল। পরের মুহূর্তে দুজনের মাঝে এক মরণপণ লড়াই শুরু হয়ে যায়। দুজনেই সমানে সমানে ফাইট করছিল। লড়তে লড়তে তার একটা জানালা ভেঙে নিচে গিয়ে পড়ে আর তখনই টিম বুঝতে পারে যে তার পেটে চাকু ঢুকে গেছে। সে শেষবারের মতো হামলা করার চেষ্টা করে, কিন্তু জন তারই অস্ত্র দিয়ে তাকে শেষ করে ফেলে। আর এভাবেই বিল তার সবথেকে বিশ্বাসযোগ্য সঙ্গী আর তার আপন ভাইকে চিরকালের জন্য হারিয়ে ফেলে। এরই মাঝে পুলিশ এতিমখানাকে চারপাশ থেকে ঘিরে ফেলে আর অন্যদিকে নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে বিল পুরোপুরি ভেঙে পড়ে। এখন তার কাছে শুধু একটাই রাস্তা বাকি ছিল, নিজের শেষ আর সবথেকে বড় প্ল্যানটাকে কাজে লাগানো। কারণ টিমের মৃত্যুর পরেই বিল বুঝতে পারে যে এখন খেলা তার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু যাবার আগে সে তার শেষ চালটা চেলে দেয়। অন্যদিকে লারা ওং আর হেলেনকে বলে যে আগের বার সাইবার হামলার পরে কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি সুরক্ষা করার জন্য পুলিশের ডিজিটাল ভল্টে সবকিছু ট্রান্সফার করে দেয়া হয়েছে। তো এই কথা শুনতে আর এই সিদ্ধান্তটা বুঝে বেশ নিরাপদই মনে হচ্ছিল, কিন্তু আসল বিপদ তো এখনও আসা বাকি রয়ে গেছে। কারণ যখন পুলিশ ওই ভল্টটা চেক করে তখন সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তাদের সেই সিন্দুক পুরোপুরি খালি ছিল। আর তদন্ত করে জানা যায় যে আসলে চোরেরা পুলিশ স্টেশনে হামলার সময় ব্যাকআপ টিমের ছদ্মবেশে ভেতরে ঢুকে পড়েছিল। যখন সকল অফিসারেরা আহতদের বাঁচাতে আর লড়াইয়ে ব্যস্ত ছিল, তখনই তারা আরামে পুরো ডিজিটাল সম্পদগুলো গায়েব করে দেয়। ওদিকে এতিমখানার ধ্বংসস্তূপের ভেতর থেকে জন প্রাণে বেঁচে ফিরে আসে। নিজের চারপাশে ধ্বংসলীলা আর টিমের লাশ দেখে সে কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে যায়, কিন্তু তখনই পুলিশ তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আর অবাক করার ব্যাপার হলো এইবার জন পালানোর কোনো চেষ্টা করে না,
সে কোনো বাধা ছাড়াই নিজেকে পুলিশের হাতে তুলে দেয় আর বলে যে এখন আমি সবকিছু স্বীকার করতে প্রস্তুত। অন্যদিকে পুলিশ স্টেশনে এআই সিস্টেম আবারও চালু করা হয় আর কিছুক্ষণের মাঝে চুরি যাওয়া সেই ক্রিপ্টো নিয়ে পালাতে থাকা ভ্যানের লোকেশন ট্রেস হয়ে যায়। পুরো পুলিশ ফোর্স সাথে সাথে সেই ভ্যানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর পিছু নিতে নিতে তারা একটা বড় হোটেল পর্যন্ত পৌঁছায়, যেখানে অপরাধীরা আলাদা আলাদা দিকে পালাতে শুরু করে যাতে করে পুলিশেরা বিভ্রান্ত হয়ে যায়। আর এই হুড়োহুড়ির মাঝে ওং হোটেলের লন্ড্রি রুম পর্যন্ত পৌঁছে যায় আর সেখানে গিয়ে তার সঙ্গে দেখা হয় বিলের। মাসের পর মাস ধরে চলতে থাকা এই লড়াইয়ে প্রথমবারের মতো দুজন সামনাসামনি দাঁড়িয়েছিল। পরের মুহূর্তেই তাদের দুজনের মাঝে তুমুল হাতাহাতি শুরু হয়ে যায়, কিন্তু বিল এখানে একা ছিল না, তার দুজন সঙ্গীও ছিল যারা মাঝখানে ঝাঁপিয়ে পড়ে আর এখন ওংকে একসঙ্গে তিনজনের মোকাবেলা করতে হচ্ছিল। বাইরে হাজার হাজার মানুষে ভরা একটা বড় ইভেন্ট চলছিল আর এখানে হেলেনের সন্দেহ হয় যে বিল এই ভিড়ের ফায়দা তুলে যে কোনো জায়গাতে লুকিয়ে পড়তে পারে, আর সত্যিটা এমনই ছিল। ওদিকে পুলিশ ভ্যানে বসে থাকা জন নিজের ফোন ফেরত পেয়ে যায় আর পুলিশ জানতো যে যদি কাউকে বিল পর্যন্ত পৌঁছাতে হয় তবে সে শুধুমাত্র জনই পৌঁছাতে পারবে। তাই তারা জনকে বলে যে তুমি বিলকে একবার কল করো। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, কারণ গ্যাংয়ের ডিভাইসগুলোকে ট্রেস করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই এখন টেকনোলজি নয় বরং মানুষের নজরই অপরাধীদেরকে ধরতে পারত। হেলেনকে হাজার হাজার মানুষের ভিড়ে এমন একজন মানুষকে চিনতে হতো যে কিনা ফোনে কথা বলছিল। এদিকে হোটেলের লন্ড্রি রুমে ওং তখনও বিলের সঙ্গীদের সঙ্গে লড়াই করছে আর অনেক কষ্টে এসে একজন অপরাধীকে অজ্ঞান করে আর অন্যজনকে ওয়াশিং মেশিনের ভেতরে বন্ধ করে দেয়। অন্যদিকে বিল বুঝতে পারে যে পুলিশ তার জন্য জাল পেতে রেখেছে, তাই সে সাথে সাথে নিজের জায়গা বদলে ফেলে। ঠিক সেই সময় হেলেনের ওংয়ের বলা পুরনো একটা কথা মনে পড়ে যায়, কারণ ওং বলেছিল অপরাধীরা নিজের অজান্তেই বারবার ক্যামেরার দিকে তাকায়, কারণ এটা তাদের একটা অভ্যাস হয়ে গেছে। ভিড়ের মাঝে হেলেনের নজর তখন একজন মানুষের উপরে আটকে যায় যে কিনা বারবার চারপাশে লাগানো ক্যামেরা আর মানুষদেরকে দেখছিল। তার সন্দেহ হয় যে এটাই হয়তো বিল হতে পারে, কিন্তু সে তার টিমকে পুরো তথ্য দেবার আগেই পরিস্থিতি হঠাৎই বদলে যায়, কারণ জন সুযোগ বুঝে পুলিশদের উপরে হামলা করে বসে। সে গ্যাস গ্রেনেড ছোড়ে আর হুড়োহুড়ির সুযোগ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে রক হেলেনকে খুঁজতে খুঁজতে নিজের ইয়ারপিসটা তাকে দিয়ে দেয় যাতে করে সে বাকি টিমের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। কিন্তু কিছুক্ষণ পর বিল যখন ট্রেন স্টেশনের দিকে পালাচ্ছিল, রক একাই তখন তার পিছু নিতে শুরু করে। তবে দুর্ভাগ্যবশত রাস্তায় তার সঙ্গে জনের দেখা হয়ে যায় আর জন কোনো ওয়ার্নিং ছাড়াই তার উপরে হামলা করে দেয় আর চাকু দিয়ে আঘাত করে বসে। রক সেখানে পড়ে যায় আর এত লম্বা সময় ধরে টিমের অংশ হয়ে কাজ করা এই অফিসার এখন নিজের শেষ নিঃশ্বাস নিতে থাকে। জন সোজা বিলের কাছে গিয়ে পৌঁছায় আর এখন দুজনের মাঝে কোনো বিশ্বাস আর বাকি ছিল না। জন জেনে গিয়েছিল যে তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাই সে রাগে বিলের উপরে একের পর এক আঘাত করতে থাকে। আর মারা যাবার আগে বিল শেষমেশ চুরি করা $1 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড জনকে বলে দেয় আর তারপর সেখানেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গ্যাংয়ের সবথেকে ভয়ঙ্কর হ্যাকার নিজের লোভেরই শিকার হয়ে মারা যায়, আর যখন হেলেন রক পর্যন্ত পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অন্যদিকে পুলিশ বিলের বাকি সঙ্গীদেরকেও অ্যারেস্ট করে ফেলে, কিন্তু সবথেকে বড় বিপদ এখনও মুক্ত ছিল, সে হলো জন। কারণ জনের কাছে এখন এমন একটা পাসওয়ার্ড ছিল আর চুরি করা পুরো ডিজিটাল সম্পদ পর্যন্ত পৌঁছানোর রাস্তাও ছিল। অন্যদিকে পুলিশের কাছে তাকে খোঁজার জন্য শক্ত কোনো প্রমাণ ছিলই না। জন আরও একবার ছায়ার মতো তাদের চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। তো কিছুক্ষণ পরে ওং আর হেলেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। তাদের মনে হয় যে জন হয়তো পাসওয়ার্ডটা জানতো, কিন্তু এত বড় ডিজিটাল সম্পদকে ক্যাশ টাকায় বদলানো তার জন্য সহজ কাজ ছিল না। এর মানে একেবারে পরিষ্কার ছিল যে তাকে কোনো না কোনো বড় খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করতেই হবে। পুলিশ ঠিক সেই সুযোগেরই অপেক্ষা করতে থাকে আর শেষমেশ খবর আসে যে জন একজন প্রভাবশালী বিজনেসম্যানের সঙ্গে দেখা করতে যাচ্ছে, যার মাধ্যমে সে চুরি করা ক্রিপ্টোর ডিল করতে চায়। হেলেন সাথে সাথে তার পিছু নেওয়া শুরু করে আর দেখা করার ওই জায়গাটা ছিল একটা শান্ত টি হাউস। বাইরের সবকিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ভেতরে ভেতরে এক মারাত্মক খেলা চলছিল। জন সব সময়ের মতোই সতর্ক ছিল আর কয়েক মিনিটের মধ্যেই সে বুঝতে পারে যে কেউ তার পিছু নিচ্ছে, আর সে অন্য কেউ নয় বরং হেলেন ছিল। আর এখন এই দুজন আরও একবার সামনাসামনি চলে আসে, কিন্তু এবার ওংও পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে আগে থেকে জানতো যে জন এত সহজে তার জালে ধরা দেবে না।
তাই সে পুরো এলাকায় নিজের টিম নামিয়ে রেখেছিল। আর যখনই জন এখান থেকে বাইরে বের হবার চেষ্টা করে তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। কিন্তু জন এত কিছুর পরেও হার মানার পাত্র ছিল না। সে শেষবারের মতো এখান থেকে পালানোর চেষ্টা করে, আর ঠিক ওই সময়ে ওং এর সঙ্গে তার ধাক্কা লেগে যায়। দুজনের মাঝে একটা শেষ লড়াই শুরু হয়ে যায়, আর কিছুক্ষণ পর্যন্ত দুজনেই সমানে সমানে লড়াই করে। কিন্তু এবার পরিস্থিতি একেবারে বদলে গিয়েছিল, কারণ জনের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। তাই শেষমেশ ওং তাকে কাবু করে ফেলে, আর পুলিশেরা তাকে অ্যারেস্ট করে নেয়। বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দেওয়া শ্যাডো শেষমেশ ধরা পড়ে যায়, আর মুভির শেষে চুরি হয়ে যাওয়া ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করেও ফেলা হয়। জন চলে যায় জেলে, আর অন্যদিকে ওং আর হেলেন নিজেদের মিশন সফলভাবে পূর্ণ করে ফেলে। হেলেন এখন শুধুমাত্র একজন তরুণ অফিসারই ছিল না, বরং সে ওই শিক্ষাটাই পেয়ে যায় যা তার বাবা আর ওং অনেক বছর আগেই পেয়েছিল। সে মনে মনে বলতে থাকে যে অপরাধীদের হারানোর জন্য শুধুমাত্র শক্তি বা টেকনোলজি নয়, বরং ধৈর্য, বুদ্ধি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই সব থেকে বড় হাতিয়ার। আর এই কথার সাথে সাথে আজকের এই গল্প দ্য শ্যাডোস এজ শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তবে চুরির ব্যাপারগুলো যদি আরও ডিটেলে দেখানো হতো তাইলে ভালো হতো, কারণ একজন মানুষ জাস্ট চেষ্টা করলো আর সব কিছু হ্যাক করে ফেললো, ব্যাপারটা খুবই অকওয়ার্ড আর কি। যাই হোক, তারপরেও সিনেমাতে সবই সম্ভব। কেমন লাগলো মন্তব্য জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।